আমরা সরকারের এই পরিপত্রকে প্রত্যাখ্যান করতেছি। বাসার ছাদে বাবার কোলে ঢলে পড়ে ছোট্ট মেয়েটি, যাকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধকালীন সময়ে একদিনে বা ২ দিনে এত পরিমাণ সাধারণ শিক্ষার্থীকে পাকিস্তানি হানাদার বাহিনীরা হত্যা করেছিল কিনা। মানুষকে জিম্মি রেখে তারা সত্য লুকানোর জন্য চেষ্টা করতেছে। আমরা আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি। বাংলাদেশের ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সমন্বয়করা আমরা অনেকদিন যাবৎ নিজেদের মধ্যে ডিসকানেক্টেড ছিলাম। আপনারা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেছেন কিভাবে আমাদেরকে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমি আব্দুল হান্নান মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমি একজন সমন্বয়ক হিসাবে বারবার পুলিশ প্রশাসনের সাথে, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের বিভিন্ন বিষয়ে নিরাপত্তা জনিত বিভিন্ন বিষয়ে কথা হতো, তারা আমাদেরকে হেল্প করার কথা বলতো। বাট ঢাকা বিশ্ববিদ্যালয় 17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাকে ছড়া গুলি মেরে 90টা গুলি দিয়ে আহত করা হয়, আপনারা সবাই নিউজে দেখেছেন। এরপরে তাও শেষ ছিল না, আমি ঢাকা মেডিকেল হসপিটালে যখন প্রাথমিক চিকিৎসা নিতে গিয়েছি, ঢাকা মেডিকেল হসপিটালে আমাকে ভর্তি করার জন্য রেফার করা হয়েছিল, কিন্তু সেখানে ছাত্রলীগ হামলা করার জন্য আসার কারণে আমাকে সেখান থেকে বের হয়ে আসতে হয়েছিল 1 ঘন্টার মধ্যে চিকিৎসা না নিয়েই, পরিপূর্ণ চিকিৎসা। তারপর আমাকে একটা নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হয়েছে। আমরা আজকে হচ্ছে আপনাদের কাছে আমাদের ডিপটা একটু লম্বা হবে, আমাদের কিছু কথা আছে, কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরার আছে। আমরা এখন যেই জায়গায় আছি, আমরা গতকালকে ডিজিএফআই, র্যাব, ডিবির তাড়া খেয়ে আমরা গতকালকে কোনো মতে তাদের হাত থেকে রক্ষা পেয়ে আমরা এরপরে একটা জায়গায় এখন গৃহবন্দী অবস্থার মতো আছি। সেই জায়গা থেকে আমরা আপনাদের কাছে সংবাদ সম্মেলন করতেছি। আমাদের চেহারা দেখে বুঝতে পারতেছেন আমরা কি ধরনের বিধ্বস্ত অবস্থায় আছি। কয়েকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে হয়। আমার কাছে একটা বিষয় আছে, বাসার ছাদে বাবার কোলে ঢলে পড়ে ছোট্ট মেয়েটি, একটা 4 বছরের মেয়ে, যাকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়। বাংলাদেশের আর্মি, র্যাব হেলিকপ্টার থেকে গুলি করে এই মেয়েটিকে হত্যা করে, 7 বছরের একটা বাচ্চা মেয়ে। আমার কাছে বারান্দায় দাঁড়ানো আহাদের ডান চোখে লাগে গুলি। আহাদের বয়স হচ্ছে 4 বছর, 4 বছরের বাচ্চা বারান্দায় দাঁড়িয়েছিল বাবা মায়ের সাথে, সেখানে তাকে গুলি করা, তার গায়ে গুলি লাগে, ডান চোখে গুলি লাগে। আমার কাছে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের, ছাত্রলীগের ডিরেক্ট তাদের ছবি, অস্ত্র শস্ত্র সহ আমার কাছে ছবি আছে। এখানে প্রথম আলো থেকে আমি এগুলো নিচ্ছি। প্রত্যেকটা রামদা হাতে, গুলি হাতে, শটগান হাতে চট্টগ্রাম মহানগর যুবলীগ এবং ছাত্রলীগের সদস্যরা শিক্ষার্থীদের হামলা করতেছে। আমার কাছে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী মহড়া দিচ্ছে। আমি প্রত্যেকটা বিষয় জাতীয় দৈনিক থেকে নিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, একজন সাধারণ শিক্ষার্থীকে পায়ের নিচে ফেলে নির্মমভাবে আঘাত করা হচ্ছে ছাত্রলীগের গুন্ডা বাহিনী, সন্ত্রাসীরা। স্পষ্ট চিত্র এগুলো প্রত্যেকটা, আমি এখানে বহু চিত্র দেখাতে পারবো, আপনারাও দেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে দাবি করেছেন যে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় নাই, আগুন নিভানোর জন্য পানি ঢালা হয়েছে। যেই কয়েকজনের ব্যাপারে আমি বলেছি, একটা মেয়ে, আরেকটা নিউজ আছে, আমি সেখান থেকে দেখাতে পারবো, পড়ার টেবিলে বসেছিল বারান্দা জানালার পাশে, সেখানে গুলি লেগে মেয়েটি নিহত হয়েছে, একটা 17 বছরের মেয়ে। ঢাকা শহরে এরকম যুদ্ধাবস্থা তৈরি করে নিরীহ সিভিল মানুষকে গুলি করার রেকর্ড আমরা শিক্ষার্থীরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। আমি আপনাদের কাছে একটা লিস্ট সার্চ করব। আমি গত 36 ঘন্টায় বাংলাদেশে নিহতদের একটা তালিকা করার চেষ্টা করেছি। সেখানের মধ্যে 14 বছর থেকে শুরু করে 60 বছরের বৃদ্ধা পর্যন্ত প্রায় 266 জনের লিস্ট আমার কাছে এসেছে, যাদেরকে গুলি করে হত্যা করেছে, পুলিশের গুলিতে হত্যার শিকার হয়েছে তারা। 266 জনের লিস্ট আমি জাস্ট 36 ঘন্টায় কালেক্ট করতে পেরেছি। এই সংখ্যাটা হাজারের উপর যাবে বলে আমরা মনে করি, এই সংখ্যাটা হাজারের উপর যাবে বলে আমরা মনে করি।
এই ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে প্রায় 78% হচ্ছে সাধারণ শিক্ষার্থী বাংলাদেশে। আমি জানি না 71-এর মুক্তিযুদ্ধকালীন সময়ে একদিনে বা 2 দিনে এত পরিমাণ সাধারণ শিক্ষার্থীকে পাকিস্তানি হানাদার বাহিনীরা হত্যা করেছিল কিনা। এই জায়গায় এসে আপনাদেরকে আমি আরো যে বিষয়গুলো জানাতে চাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি করতেছিল যুবলীগের ক্যাডার, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক এক নেতা, যার ছবি, ওর নাম হচ্ছে হাসান মোল্লা। তাকে কি অ্যারেস্ট করা হয়েছে? তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। এই যে যতগুলো ছবি মিডিয়াতে আসছে, কাউকে অ্যারেস্ট করা হয়নি। বারবার বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রীদের পক্ষ থেকে বলা হচ্ছে ছাত্ররা নাশকতার সাথে জড়িত না। ছাত্ররা যদি নাশকতার সাথে জড়িত না হয়, সারা বাংলাদেশে আজকে পর্যন্ত আমাদের কাছে যতটুকু নিউজ এসেছে, আমরা যতটা ইনফরমেশন পেয়েছি, আমরা এটা আপনাদেরকে পাঠাবো। কোন থানায় কোথায় কতগুলো মামলা হয়েছে, প্রায় হাজারের উপর মামলা, এবং সেখানে স্টুডেন্টদেরকে গ্রেফতার করা হয়েছে প্রায় 3500-এর বেশি। এখন যদি স্টুডেন্ট অপরাধী না হয়, কেন স্টুডেন্টদেরকে গ্রেফতার করা হচ্ছে? আমাদের কাছে নিউজে আমরা জানতে পেরেছি, বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখেছি, শিক্ষার্থীদেরকে বাসায় বাসায় গিয়ে তুলে নিয়ে আসা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে যে হচ্ছে শিক্ষার্থীদেরকে তুলে এনে কারাগারে পাঠানো হবে। এরপরে আসি মামলার ক্ষেত্রে। আমরা সমন্বয়কদের প্রায় 32 জন সমন্বয়ক সহ সমন্বয় কমিটি 32 জন নামে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে। শাহবাগ থানায় 11টি মামলা হয়েছে। শাহবাগ থানায় 11টি মামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নামে, যেখানে সবাই অজ্ঞাতনামা আসামি। একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে, মানুষকে আতঙ্কে রেখে, মানুষকে জিম্মি রেখে তারা সত্য লুকানোর জন্য চেষ্টা করতেছে, বাট সত্য কখনো লুকানো থাকবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাচ্ছি এবং সারা বিশ্বের কাছে আহ্বান জানাচ্ছি। প্রথমে আমরা বিশ্ব পরিমণ্ডলের যত হিউম্যান রাইটস সংগঠন আছে, যত আন্তর্জাতিক সংস্থা আছে, চিলড্রেনদের সেভের জন্য যত আন্তর্জাতিক সংস্থা আছে, এবং আন্তর্জাতিক প্রভাবশালী যত রাষ্ট্র আছে, তাদেরকে আহ্বান করব, আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো নেই। 1000 জন জীবন দিয়েছে, আর লাখ লাখ স্টুডেন্ট এখন বাসা ছাড়া, ঘর ছাড়া, বাবা মা থেকে দূরে পালিয়ে বেড়াতে হচ্ছে। আপনারা অতি দ্রুত আমাদের নিরাপত্তার জন্য সরকারকে চাপ দিন। সরকারের উপর এই যারা ইউএন এর হেলিকপ্টার ব্যবহার করে, ইউএন এর গাড়ি ব্যবহার করে যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যেন আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে এই গণহত্যার বিরুদ্ধে যেন মামলা দায়ের করা হয়। আমরা বিশ্বকে আহ্বান জানাবো যে হচ্ছে সরকারের উপর সর্বদিক থেকে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী যেভাবে গণহারে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা আমাদের প্রবাসী ভাইদের কাছে আহ্বান জানাচ্ছি, প্রবাসী ভাইয়েরা যারা যেখানে আছে সেখান থেকে যেন আমাদের স্টুডেন্টদের পক্ষে আওয়াজ তোলে, শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তোলে। বাংলাদেশে যে একটা গণহত্যা চলতেছে, বাংলাদেশে যে একটা ক্র্যাকডাউন চলতেছে, বাংলাদেশের মানুষদেরকে যেভাবে অনলাইন থেকে বিচ্ছিন্ন করে গণহত্যা চালানো হয়েছে, এর বিরুদ্ধে যেন বিশ্ব পরিমণ্ডল তুলে ধরে এবং স্ব জায়গা থেকে প্রতিবাদ জানাই। আমরা সরকারকে বলবো, গভর্নমেন্টের কাছে বলবো, আপনারা যেটা করতেছেন বাংলাদেশের শিক্ষার্থীদেরকে পাকিস্তানি হানাদাররা যেভাবে মুক্তি বাহিনী খুঁজতো, আজকে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি, তারা খুঁজতেছে হচ্ছে পাশাপাশি গিয়ে ছাত্র খুঁজতেছে। এটা বন্ধ করুন, এটা আপনারা বন্ধ করুন। আমাদের আক্তার হোসেন ভাই, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, তাকে স্যাংদোলা করে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া হয়েছিল, গুম করে রাখা হয়েছিল। আদালতে হাজির করার পর আজ পর্যন্ত তার পরিবারের কারোর সাথে দেখা করার সুযোগ দেওয়া হয় নাই। এটা কোন ধরনের ইনহিউম্যানিটি? আসিফ মাহমুদ ভাই, আবু বকর মজুমদার এবং নাহিদ ইসলাম ভাইকে পুলিশ অ্যারেস্ট করে, ডিবি গুম করে নিয়ে যায়, সেখানে তাদেরকে নির্যাতনের পরে তারা চিকিৎসা নিচ্ছিল এসে, আমরা সেখানে গিয়েছিলাম। এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে আপনাদেরকে ব্যাখ্যা করে বলতে চাচ্ছি।
পরশুদিন বিকেলবেলা ওনারা আমাদেরকে ডেকেছিলেন এবং আমরা তাদেরকে দেখতে গিয়েছিলাম। দেখতে যাওয়ার পরে সেখানে ডিজিএফআই পুলিশ ডিজিএফআই এর সদস্যরা তাদের সাথে আমাদের দেখা করতে দেয়নি। 5 মিনিট দেখা না করতে তারা আমাদেরকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে সেখানে তাদেরকে গৃহবন্দী করা হয়। পরের দিন তাদেরকে তুলে নেওয়া হয়। তারা ডিবি হেফাজতে বলতেছে তাদের নিরাপত্তার জন্য নাকি তাদেরকে তুলে নেওয়া হয়েছে। একজন অসুস্থ চিকিৎসারত স্টুডেন্টদেরকে কিভাবে তুলে নিতে পারে, এটা আমাদের প্রশ্নে আমাদের মাথায় ধরে না। সরকারের কাছে আমরা জাতির কাছে, সরকারের কাছে 3টা বিষয় স্পষ্টভাবে বলতে চাচ্ছি। এক, আমাদের আমরা যে পরিপত্র খেলা আবার শুরু করেছেন, সেই পরিপত্র খেলা বন্ধ করে অতি দ্রুত স্টুডেন্ট প্রতিনিধি সহ সকল স্টেক হোল্ডার সাথে আলোচনা করে একটা নিরপেক্ষ অবস্থায় এসে একটা কোটা বৈষম্য নিরসনের জন্য একটা কমিশন গঠন করে আলাপ আলোচনার মাধ্যমে একটা নির্দিষ্ট কমিশনের সুপারিশ অনুযায়ী এক সংসদে একটা আইন করার ব্যবস্থা করব। আমরা সরকারের এই পরিপত্রকে প্রত্যাখ্যান করতেছি। আমরা এখান থেকে না, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ভাই সহ নাহিদ ইসলাম ভাই আমাদের কাছে মেসেজ পাঠিয়েছেন, আসিফ মাহমুদ সহ ওনারা আমাদেরকে জানিয়েছেন এই পরিপত্র খেলা বন্ধ করার জন্য আর সাংবাদিকদের মাধ্যমে সরকারকে আহ্বান করার জন্য। পাশাপাশি আমাদের যত ভাইদেরকে গুম করা হয়েছে, যত ভাইদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সকল অ্যারেস্ট হওয়া ভাইদেরকে, গুম হওয়া ভাইদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং যত মিথ্যা আছে স্টুডেন্টদের বিরুদ্ধে অজ্ঞাতনামা যত মিথ্যা মামলা আছে, তত মিথ্যা এবং নাম দিয়ে যত মিথ্যা মামলা আছে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কনস্টেবল পর্যন্ত যতজন এই গণহত্যার সাথে জড়িত প্রত্যেককে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যতজন এই গণহত্যার সাথে জড়িত তাদেরকে অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে। আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের এই দাবি পূরণ না করে, আমরা পরশুদিন থেকে শুধু বাংলা ব্লকেট নয়, আমরা বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছিলাম, কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছিলাম, এর সাইতে আরো কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। আমরা এভাবে পালিয়ে থাকবো না, আমরা রাজপথে নামবো, প্রয়োজন আমাদেরকে আবু সাঈদের মতো গুলি করে যেন হত্যা করা হয়। তারপর আমরা এই অবিচার থেকে, এই ভয়ঙ্কর পরিবেশ থেকে, দমবন্ধ পরিবেশ থেকে এই দেশের ছাত্র সমাজকে নিয়ে মুক্তি দিতে চাই, নিজেরা মুক্ত হতে চাই। এবং আগামী আমরা সারা দেশে অনলাইন অফলাইনে এই রাষ্ট্রীয় গণহত্যা এবং রাষ্ট্রীয় অবিচারের বিরুদ্ধে, রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে সরকারের যে অবিচার করা হয়েছে, যে সন্ত্রাস করা হয়েছে, তার প্রচার প্রচারণা তুলে ধরবো, গ্রাফিতি করব এবং দেয়াল লিখন করব। বিদেশে যারা আছে তারা তাদের ওখানে ডকুমেন্টেশন গুলো প্রত্যেকটা এম্বাসিতে, প্রত্যেকটা রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন সেখানে। এরপরে আমরা পরশুদিন থেকে মাঠের কর্মসূচি নিয়ে রাজপথে ফিরে আসব। আমরা পরশুদিন যদি সম্ভব হয় আমরা বিশ্ব বিবেকের কাছে, বিশ্বের রাষ্ট্রসমূহের কাছে আমরা ব্রিফ করব এবং ডকুমেন্ট গুলো তুলে ধরবো, এই সরকারের গণহত্যার ডকুমেন্ট গুলো তুলে ধরবো। এই ছিল আমাদের আজকের কর্মসূচি। আমি আরেকবার আপনাদেরকে ক্লিয়ার করতেছি, আমাদের 3টা দাবি। সরকার যে পরিপত্র খেলা শুরু করেছে, সেই পরিপত্র খেলা বন্ধ করে অতি দ্রুত কমিশন গঠন করে আমাদের সাথে শিক্ষার্থী সহ যত স্টেক হোল্ডার আছে সকলের সাথে আলাপ আলোচনা করে সরকারকে একটি স্থায়ী সমাধানে আসতে হবে। না হয় আরেকবার পরিপত্র বাতিল হবে, আবার সরকার মন চাইলে এটাকে বাড়াবে, সরকার মন চাইলে যেকোনো কিছুই করতে পারে। আমরা এই সরকারের উপর আর ভরসা রাখতে পারতেছি। দ্বিতীয়ত, আমাদের যত ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের যত ভাইকে গুম করে রাখা হয়েছে, প্রত্যেককে আগামীকালকের মধ্যে মুক্তি দিতে হবে এবং এবং যত মিথ্যা মামলা আছে প্রত্যেকটা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যত মামলা আছে প্রত্যেকটা স্টুডেন্টের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হবে।
পাশাপাশি আমরা লিগ্যাল ফোর্স গঠন করছি, সারা দেশের সকলের কাছে, সারা দেশের সাধারণ শিক্ষার্থী এবং আইনজীবী চিকিৎসকদের কাছে আহ্বান জানাচ্ছি, তারা তাদের অবস্থান থেকে লিগ্যাল টিম এবং স্বাস্থ্য টিম গঠন করে যেন আমাদের পাশে এসে দাঁড়ায়। আমরা বহির্বিশ্বের আমাদের প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদের পাশে দাঁড়ায়। আন্তর্জাতিক বিশ্ব বিবেককে আমরা আহ্বান জানাচ্ছি, তারা যেন এই রক্তক্ষয়ী সরকারের বিরুদ্ধে, গভর্নমেন্টের বিরুদ্ধে, এর আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।